উত্তরাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, সিলেট ও মৌলভীবাজারে উন্নতি। রাজধানীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে ছড়াছড়ি, ভুল রিপোর্টে বিপন্ন হচ্ছে রোগীর জীবন। এবং ঈদের পর আবারও জমে উঠেছে রাজধানীর কাঁচাবাজার, বৃষ্টির কারণে লাভ কম হওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, সাথে আছি আমি ইসরাত জাহান। যমুনা নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জামালপুরে বাহাদুরাবাদ ঘাট এলাকায় বিপদসীমা ছাড়িয়েছে পানি। সিরাজগঞ্জে চৌহালিতে বাঁধের বিভিন্ন অংশ ধসে প্লাবিত হয়েছে অনেক এলাকা। এদিকে পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কক্সবাজারে পানি নেমে যাওয়ায় ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে দেশের উত্তরাঞ্চলের অনেক এলাকা। বগুড়ার সারিয়াকান্দির কামালপুর, চন্দনবাইশা, কুতুবপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 2 লাখেরও বেশি মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট। দুর্গত মানুষের সহায়তায় ত্রাণ ও নগদ টাকা বিতরণ করেছে বিভিন্ন বেসরকারি সংস্থা। পানি বৃদ্ধির পাশাপাশি নদী ভাঙন বেড়েছে সিরাজগঞ্জে। চৌহালি উপজেলার পূর্বপার বোয়ালকান্দি থেকে দক্ষিণে পাথরাইল পর্যন্ত 20 কিলোমিটার জুড়ে বাঁধের বিভিন্ন অংশ ধসে গেছে। এছাড়া তলিয়ে গেছে বেলকুচি, শাহজাদপুর ও এনায়েতপুরের নিচু এলাকার ঘরবাড়ি ও ফসলের জমি। বর্ষা আসার আগে ভেঙে গেল, আমরা বাড়িঘর না কোন যাবো। 11টা মেলা জায়গা ভাঙছে, দেখুন কোনো লোক নাই, আমরা বর্ষা খেলে দিন যাবো কাহানি। জামালপুরে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাস্তা ভেঙে 10টি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি বেড়েছে ব্রহ্মপুত্রেরও। ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার 25টি ইউনিয়নের পানিবন্দী মানুষ বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বন্ধ তো এহাজলা আবাদ আসলে, আদি আবাদ তাও তো নেই, চলাই গেল। এখন কি করবো, কিছু মাছ আর নিজের বাড়িতে ভাত নাই, আমাদের থাকা খাওয়া মুশকিল, বাড়ির মধ্যে এক কোমর পানি। এদিকে সিলেট, মৌলভীবাজার সহ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কক্সবাজারে পানি কমে যাওয়ায় ঘরে ফিরছে মানুষ। তবে এখনও স্বাভাবিক হয়নি জনজীবন। সার্বিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছে বাসিন্দারা। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। রাজধানীতে অনুমোদন আছে মাত্র 660টি প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারের, কিন্তু অনুমোদন ছাড়াই আছে আরও প্রায় 5000 সেন্টার। অনুমোদনহীন এসব প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে রয়েছে হাজারো অভিযোগ। ভুল রিপোর্টে রোগীর জীবন সংশয়ের নজিরও আছে অনেক। বিস্তারিত মানিক শিকদারের রিপোর্টে। রাজধানীতে লাইসেন্সপ্রাপ্ত প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা 405টি এবং ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা 660টি, কিন্তু বাস্তবে রাজধানীতে আছে প্রায় 5000-এরও বেশি ডায়াগনস্টিক সেন্টার। কিছু ডাক্তারের সহায়তায় অনেকেই অনুমোদন ছাড়া খুলে বসেছেন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। চিকিৎসা ও রোগ নির্ণয়ের নামে চলছে গলাকাটা বাণিজ্য। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগীদের থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও কম নয়। আর প্যাথোলজিক্যাল পরীক্ষার জন্য এক এক প্রতিষ্ঠানে এক এক অঙ্কের ফি নিচ্ছে। 1930 টাকা। কি টেস্ট ছিল এটা? রক্ত নিচ্ছে 3টা, আর একটা বডি বুক এক্সরে করছে। আবার একই পরীক্ষায় এক একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে এক এক রকমের রিপোর্ট পাওয়ারও নজির আছে। যে রিপোর্টে যেটা লিখছে মনে হয় না এটা আছে, আমরা আবার নতুন করে টেস্ট করে দেখি, তারপর টেস্ট করে দেখা গেল যে না, সবকিছু নর্মাল। ঠান্ডা কাশির জন্য বাবা মা শিশুটিকে ডাক্তারের কাছে এনেছিলেন। গুলশানের মা ও শিশু হাসপাতালের রিপোর্টে ধরা পড়ে নিউমোনিয়া। পরে অন্য একটি রোগ নির্ণয় কেন্দ্রে আবারও কিছু পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় নিউমোনিয়া নয়, স্রেফ ঠান্ডা কাশিতেই ভুগছিল শিশুটি। ব্যবসার উদ্দেশ্য দ্রুত কাজ সারতে পারলে আরেকটা রোগীকে নিয়ে তো তারা ডিল করতে পারে, এর জন্যই মনে হয় তারা ভুলটা করেন। শাহিনা আক্তার ভুল রোগ নির্ণয়ে এখন মৃত্যুশয্যায়। চিকিৎসকের পরামর্শে গ্রিন লাইফ হাসপাতালে এমআরসিপি করান। রিপোর্টে লিভারের নালিতে পাথর ধরা পড়ে, অথচ অপারেশনের পর জানা গেল লিভার নালিতে পাথর নয়, টিউমার ছিল। অপারেশন যখন ওপেন করেছেন তো তখন তিনি আমাকেও নিয়ে দেখিয়েছেন যে ওনার লিভারে কোনো পাথর নেই।
চিকিৎসকও জানালেন ভুল রোগ নির্ণয়ে রোগীর অবস্থা এখন আশঙ্কাজনক। টিউমার থাকলে ওটা বন্ধ কোনোদিনই হবে না এবং একটা জটিলতা রোগীর হয়রানি আরও বেশি, মর্টালিটি বা মরবিডিটি, প্যাথোলজি, অসুস্থতা আরও বেড়েছে। অনুমোদন ছাড়া এসব ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্র এভাবে সুস্থ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। চিকিৎসা খাতকে উন্নত করার নানা উদ্যোগ থাকলেও অদৃশ্য থাবায় বারবার ব্যাহত হয় সেসব উদ্যোগ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত থাকছে রাত 10টায় 21 চোখ অনুষ্ঠানে। ঈদের পর জমে উঠছে রাজধানীর ফলমূল আর শাকসবজির বাজার। কারণ বাজার সহ রাজধানীর অন্যান্য আড়তে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমাণে আসছে এসব পণ্য। তবে বৃষ্টির কারণে লাভের মুখ দেখতে পাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মাহমুদ হাসানের রিপোর্ট। ঈদ শেষে রাজধানীতে আসতে শুরু করেছে কাঁচা শাকসবজি। লাউ, কুমড়া, বেগুন সহ প্রায় সব ধরনের সবজি আসছে ট্রাক ভরে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসব সবজি নিয়ে হাজির হচ্ছেন কারওয়ান বাজার সহ রাজধানীর পাইকারি আড়তগুলোতে। সরবরাহ বেশি থাকলেও বৃষ্টির কারণে লাভের মুখ দেখতে পাচ্ছেন না ব্যবসায়ীরা। বৃষ্টিতে ক্ষেতকুত নষ্ট হয়ে গেছে, এই জন্য মানুষ মাল কাইটা ফেলাইছে, এই জন্য মালের আমদানি বেশি। গাছের গোড়ায় পানি বাজলে পদে ওটা শুকাই আস্তে আস্তে নোনা ধরে মারা যায়। বৃষ্টিতে প্রচুর লস হয়েছে, লক্ষ লক্ষ টাকা। বৃষ্টির কারণে পাইকারি আসতে পারে না। ফলের সরবরাহ পর্যাপ্ত, তবে লাভের মুখে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বৃষ্টি হলে তো জিনিসটা আবহাওয়া ঠান্ডা থাকে, তো এগুলো কম টানে, দামও কম পাওয়া যায়। যারা বিক্রি করে বাইরে তারা বিক্রি করতে পারে না বৃষ্টি বাদলের দিনে। ফলের মতো ফুলের পাইকারি বাজারেও হানা দিয়েছে বৃষ্টি। মাঠেই নষ্ট হচ্ছে ফুল, লোকসান গুনছেন ব্যবসায়ীরা। বৃষ্টি হলে ধরেন ক্ষতি হয় প্রচন্ড পরিমাণ, অনেক ফুল নষ্ট হয়ে যায়, কাটতে পারে না, দেখা গেছে ক্ষেতের নষ্ট হয়, গাছ নষ্ট হয়ে যায়। তবে আবহাওয়ার পরিবর্তন হলে লোকসান কাটিয়ে ওঠার আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে বিপুল পরিমাণ চাল, কেজিতে দাম কমেছে 4 থেকে 5 টাকা। ঝুঁকিপূর্ণ বাড়িঘরেই ফিরছে রাঙামাটিতে পাহাড়ের বাসিন্দারা, আবারও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। আমদানি শুল্ক কমানোর ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি। দেশের বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কেজিতে দাম কমেছে 4 থেকে 5 টাকা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। বোরো মৌসুমে দেশের হাওড়াঞ্চলে বন্যা ও পরবর্তীতে উত্তরাঞ্চলে ব্লাস্ট রোগের কারণে কমেছে ধানের উৎপাদন। এ কারণে বেশ কিছুদিন ধরেই চড়া চালের বাজার। ঈদের ছুটির পর প্রচুর পরিমাণ চাল আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। এছাড়া ভারত থেকে আমদানির অপেক্ষায় রয়েছে কয়েক হাজার টন চাল। যে ডিউটি কমেছে তাতে সরকার আমাদের চাল ইম্পোর্ট করে বর্তমানে 40 থেকে 38 টাকার মধ্যে আমরা আশা করি বাজারজাত করতে পারবো। চাল পাইপলাইনে প্রায় হাজার হাজার গাড়ি চলে আসছে, এলসির অপেক্ষায় এগুলো ছিল। এলসি যাওয়ার ফলে গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করবে, আর ইতিমধ্যে বাজার অলরেডি কমে গেছে। আমদানি বৃদ্ধির ফলে বন্দরে চালের দাম কমেছে কেজিতে 4 থেকে 5 টাকা। সন্ধ্যা চালের দাম কমে আসছে 39 টাকা, আর 28 চাল চলে আসছে 41 টাকা। কেজি প্রতি 4 টাকা 5 টাকা করে কমছে। আর এই কমার পিছনে কারণ হচ্ছে এলসিতে পর্যাপ্ত পরিমাণে চাল ঢুকতেছে। হিলি বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 30 থেকে 35 ট্রাক চাল আমদানি হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে যে ভারতে বেশ কিছু চালের গাড়ি আছে এবং এটা রেগুলারই থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমদানি বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে চালের দাম আরও কমবে বলে মনে করছেন আমদানিকারকরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় আশ্রয়কেন্দ্রে আশ্রিতারা ফিরে যাচ্ছে ঝুঁকিপূর্ণ নিজ বাড়িঘরে। বিশেষ করে শিমুলতলী, রূপনগর সহ কয়েকটি এলাকার অধিবাসীরা আগেই ফিরে গেছে পাহাড়ে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকে প্রচার চালানো হচ্ছে। তারপর এইসব পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। রাঙামাটি প্রতিনিধি ছাত্রং চাকমা রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা।
গেল ১৩ জুন পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি শহরের ভেদভদি, শিমুলতলী, রূপনগর, মুসলিমপাড়া, মনোঘর, অমদামিয়া হিল সহ বিভিন্ন এলাকায় লোকজন ক্ষতিগ্রস্ত হয়। খোলা হয় ১৯টি আশ্রয় কেন্দ্র। এখানে আশ্রয় নেয় ৩,২০০ জন। পরিস্থিতি কিছুটা উন্নতি হলে তারা ফিরে যায় নিজ ঘরে, কিন্তু গেল কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসন নিরাপদ স্থানে সরে যাবার নির্দেশ দিলে তারা আবার আসে আশ্রয় কেন্দ্রগুলোতে। এইসব পরিবারগুলো বৃষ্টি কমে যাওয়ার পর ফিরে গেছে ঘরে, বসবাস করছে ঝুঁকি নিয়ে। এখনো বর্তমানে ঝুঁকিপূর্ণতে আমরা যদি আবারও ভেঙে যাইতে পারে, সেজন্য আমরা এখানে আশ্রয় কেন্দ্রতে আসি। মাঝখান দিয়ে যে বৃষ্টিটা পড়ছে সেই কারণে আবার ওনারা অনেকেই এখানে আবার ফিরে আসতেছে। আশ্রয় কেন্দ্র থেকে প্রায় লোক চলে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তারা চলে যাওয়া আসলে ভালো হবে না। এখনো প্রায় ১,০০০-এর মতো বাসাবাড়ি রাঙামাটিতে ঝুঁকিতে আছে। ঝুঁকি নিয়ে বসতভিটায় না থেকে আশ্রয় কেন্দ্রে ফিরে যাবার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার পরামর্শ থাকবে যারা জনসাধারণের কাছে, তারা যাদের বাড়িটা একদম ঝুঁকির মধ্যে আছে তারা যেন বসতভিটায় তারা যেন না যায়, আশ্রয় কেন্দ্রে যেন থাকে। তারা গেল ১৩ জুন ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসে ৫ সেনা সদস্য সহ ১২০ জনের মৃত্যু হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ১৮,৫৫৮টি পরিবার। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এবার সপ্তাহ শেষের আয়োজন আমার বাংলা। গিরিশচন্দ্র সেন 1834 সালে নরসিংদীর পাঁচদোনার বিখ্যাত সেন পরিবারে জন্ম এই মনীষীর। একাধারে সাহিত্যিক, গবেষক ও বহু ভাষাবিদ গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক। তার স্মৃতি সংরক্ষণে নরসিংদীর বাড়িটি সংস্কার করে জাদুঘর নির্মাণ করা হয়েছে। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের সহায়তায় রিপোর্ট করছেন শতরূপা দত্ত। ভাই গিরিশচন্দ্র সেন সমগ্র ভারতীয় উপমহাদেশে পরিচিতি পেয়েছিলেন ধর্মবেত্তা ও অনুবাদক হিসেবে। পবিত্র কোরআন শরীফের বঙ্গানুবাদ ছাড়াও তার ৪২টি বইয়ের সিংহভাগই ছিল মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে লেখা। নরসিংদীর পাঁচদোনায় বিখ্যাত সেন পরিবারে 1834 সালে জন্মগ্রহণ করেন গিরিশচন্দ্র সেন। সংস্কারের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তার স্মৃতি বিজড়িত বাড়িটি। সময়ের আবর্তে বিভিন্নভাবে দখল হয়ে যায় আশেপাশের জমিগুলো। 2016 সালে দখল মুক্ত করে ভারতীয় হাইকমিশনের আর্থিক অনুদানে ঐতিহ্য অন্বেষণ ও নরসিংদী জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বাড়িটির সংরক্ষণ ও জাদুঘর নির্মাণের কাজ শুরু হয়। সম্প্রতি সংস্কার কাজ শেষ হওয়া বাড়িটি সাজানো হয়েছে ব্রিটিশ আমলের কাঠ ও আসবাবপত্র দিয়ে। মূল কাঠামোর সংস্কার করা হয়েছে ইট, চুন, সুরকি ও যশোরের টালি দিয়ে। ওয়ারি বটেশ্বর এলাকায় তৈরি বিশেষ আয়তনের ইটের ব্যবহারও দেখা যায়। কোরআন তর্জমা করার ফলে বাংলা ও বাঙালি, বিশেষ করে আমাদের মুসলমান সমাজ যথেষ্ট উপকৃত হয়েছে। এখানে একটা গ্রন্থাগার, তারপর গবেষণামূলক একটা প্রতিষ্ঠান দরকার বলে আমি মনে করি। আমরা আশা করছি যে এই বাড়িটি দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসেন। ভাই গিরিশচন্দ্রের যে অবদান বেঙ্গল রেনেসায় এবং আমাদের সমাজের যে শিক্ষা বিস্তারের অঙ্গনে, সেগুলো তারা জানবে। 1910 সালের 15 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন উদারমনস্ক এই মনীষী। নতুন প্রজন্মের কাছে ভাই গিরিশচন্দ্র সেনের কীর্তি প্রচারের পাশাপাশি তার স্মৃতি সংরক্ষণে যথাযথ ভূমিকা পালন করবে কর্তৃপক্ষ, এটাই প্রত্যাশা এলাকাবাসী। শতরূপা দত্ত, ২১শে টেলিভিশন। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ট্রাম্প পুতিন বৈঠকে মার্কিন নির্বাচনকালীন হ্যাকিং নিয়ে আলোচনা, আন্তরিক পরিবেশের দাবি দুই নেতার। উইম্বলডন টেনিসের তৃতীয় রাউন্ডে অ্যান্ডি মারে ও রাফায়েল নাদালের জয়। আবারও স্বাগত সকাল ৯টার ২১শে সংবাদে। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় রুশ হ্যাকিং নিয়ে আলোচনা হয়েছে। জার্মানির হামবুর্গে G20 সম্মেলনের ফাঁকে দুই নেতা বৈঠকে অংশ নেন।
আন্তরিক পরিবেশে তারা আলোচনা করেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় রুশ হ্যাকিং নিয়ে আলোচনার ক্ষেত্রে তারা বেশ উত্তেজিত ছিলেন বলে জানিয়েছে বিবিসি। এদিকে পুতিনের সাথে দেখা হওয়া সম্মানের বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। জবাবে পুতিন বৈঠককে বেশ আনন্দের বলে উল্লেখ করেন। আবারও বৈঠকে বসার কথা রয়েছে এই দুই নেতার। এবার খেলার খবর। উইম্বলডন টেনিসের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন শিরোপা প্রত্যাশী অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল। তৃতীয় রাউন্ডের লড়াইয়ে দুইবার চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে জয় পেয়েছেন ইতালিয়ান ফাবিও ফগনির বিপক্ষে। প্রথম সেটে 6-2 গেমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে জয় পেলেও দ্বিতীয় সেটে 6-4 গেমে হেরে যান। তবে তৃতীয় ও চতুর্থ রাউন্ডে 6-1 ও 7-5 গেমে জয় নিশ্চিত করেন মারে। পরবর্তী রাউন্ডে মারের প্রতিপক্ষ ফ্রান্সের বেনোয়েট পেরে। অন্যদিকে রাশিয়ান কারেন কাচনোভকে 6-1, 6-4 ও 7-6 গেমে হারিয়েছেন রাফায়েল নাদাল। চতুর্থ রাউন্ডে লুক্সেমবার্গের জিয়েলস মুলারের সাথে লড়বেন তিনি। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উত্তরাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, সিলেট ও মৌলভীবাজারের উন্নতি। রাজধানীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে ছড়াছড়ি, ভুল রিপোর্টে বিপন্ন হচ্ছে রোগীর জীবন। এবং ঈদের পর আবারও জমে উঠেছে রাজধানীর কাঁচা বাজার, বৃষ্টির কারণে লাভ কম হওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।